যেটা দেখেছি সেটা হচ্ছে প্রচুর ঝগড়া, অশান্তি, ভায়োলেন্স, এইসবই আমি দেখে বড় হয়েছি। ভীষণ রকমের ট্রমাটাইজ হয়ে গেছিলাম। এই সব পরিবেশ থেকে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আগামীর জন্য আমি কিছুই ভালো দেখতে পাচ্ছিলাম না। আর এই সবটার থেকেই আমি সুসাইড অ্যাটেম্প করি। কখনো আমাকে আমার লোকের জন্য প্রস্টিটিউটের ট্যাগ দেওয়া হয়েছে, কখনো আবার কপি ক্যাটের। কিন্তু নম্রতা, তোমার কাজকে আমি ভীষণ রকম ফলো করি, তোমাকে আমার ভীষণ রকম ভালো লাগে। এই সকল ছেলেমেয়েরা ভাবছো যে আর্ট ফিল্ডে আসতে চাও, তোমাদের জন্য আমার একটাই মেসেজ। নমস্কার, আমি নম্রতা কর্মকার। আমি পেশায় একজন ফ্রিল্যান্স পেইন্টার, ফ্যাশন স্টাইলিস্ট অ্যান্ড দ্য ওনার অফ শিল্পতরী স্টুডিও। কথায় আছে, লাইফ ইজ নট এ প্রবলেম টু বি সলভ বাট এ রিয়েলিটি টু বি এক্সপিরিয়েন্সড। আমার জীবনের ঘটনাগুলো ঠিক সেরকমই ছিল। আমি জন্ম নেওয়ার পর থেকে এটাই জেনেছিলাম যে মেয়ে হওয়াটা আমার কাছে একটা অপরাধের মতনই। কারণ আমার প্যারেন্টস চাইতেন যে তাদের সেকেন্ড চাইল্ড যেন একজন ছেলেই হয়। হ্যাঁ, আমার একজন দিদি আছে, তো সেই জন্যই তাদের ইচ্ছে ছিল যে আমি যেন একজন ছেলে হই। আনফর্চুনেটলি আমি সেটা হতে পারিনি। আর এই সবটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমার মা, যিনি আজও মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্টেবল হতে পারেননি। তার কারণ হচ্ছে কি আমি জন্ম নেওয়ার পর থেকেই মায়ের একটা মেন্টাল ইস্যুস দেখা দিতে শুরু করে। আর সেই সমস্যাটার জন্য আমার সবসময় নিজেকেই দোষী বলে মনে হতো। কারণ আমি জানতাম যে এই যা যা হচ্ছে তার জন্য একমাত্র আমি দায়ী। কখনোই ছোটবেলা থেকে বাবা আর মায়ের সম্পর্ক আমি ভালো দেখিনি। যেটা দেখেছি সেটা হচ্ছে প্রচুর ঝগড়া, অশান্তি, ভায়োলেন্স, এইসবই আমি দেখে বড় হয়েছি। সেই মোমেন্টে আমি এক ঘরে একটা কোনায় দরজায় দাঁড়িয়ে ভাবতাম আর কাঁদতাম যে আমি যদি ছেলে হতাম তাহলে এই সমস্যাগুলো হয়তো হতোই না। সবকিছু অনেক বেটার থাকতো, অনেক ভালো থাকতো আমার ফ্যামিলি। এটাই আমার সবসময় মনে হতো। আমি যেদিন প্রথম স্কুলে যাই সেদিনটা আমার কাছে খুব মেমোরেবল ছিল। কারণ আমাকে প্রায় জোর করে টানতে টানতে স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল। স্কুলে গিয়ে আমি চুপচাপ বসেছিলাম, কারোর সাথে কোনো কথা বলিনি, কোনো বন্ধুর সাথে কোনো ইন্টারাকশন করিনি, কোনো টিচারের সাথে কোনো কথা বলিনি। আমি প্রত্যেকদিন স্কুলে গিয়ে এরকমই চুপচাপ ভাবে বসে থাকতাম। আর যথারীতি স্কুল থেকে আমার প্রচুর খারাপ কমপ্লেন আসতো বাড়িতে। প্রচুর বকাঝোকা হতো, অশান্তি হতো, ঝামেলা হতো যে আমি কেন কারোর সাথে কথা বলি না, কেন পড়াশোনাতে আমার মন নেই। সবটা নিয়ে আমার প্রচুর ঝামেলা হতো বাড়িতে। এই সবটার মধ্যে যেটা হয়েছিল সেটা হলো কি আমি ক্লাস 1-এ প্রথম ড্রপ করি। আর সেটা ছিল আমার জীবনের প্রথম ফেলিয়ার। কারণ সত্যি কথা বলতে গেলে ক্লাস 1-এ যে কেউ ফেল করতে পারে এটা সবার ধারণার বাইরে ছিল। আমার এই ড্রপ করার পরে আমাকে নিয়ে প্রচুর হাসাহাসি হয়। সেটা স্কুলে থেকে শুরু করে আমার বাড়িতে থেকে শুরু করে বাবা ভীষণ রকমের লজ্জিত হয়েছিলেন। কারণ ক্লাস 1-এ কেউ ফেল করতে পারে না, এটা খুব একটা হাস্যকর ছিল সবার কাছে। তো সেই সবটা থেকে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আমার এত ভয় লাগতো সেই সময় সবকিছু থেকে যে আমি কি করবো আমি জানতাম না। কারণ আমার বয়সটা তখন খুবই অল্প ছিল, ক্লাস 1-এ পরিমাণে আমি তখন ভীষণ রকমের ছোট ছিলাম। আমি জানতাম না কোনটা ঠিক কোনটা ভুল। আমাকে যেটা বলা হতো আমি সেটাই বুঝতাম। কিন্তু আমি এটা জানতাম যে আমার পড়াশোনা করতে ভালো লাগে না। হ্যাঁ, এর মাঝে যেটা করতে আমার ভালো লাগতো সেটা হলো ছবি আঁকতো। ওই একটা বিষয়ের প্রতি আমার ভীষণ রকমের টান ছিল। তো এই সবটার মধ্যে যেটা আমার মানে সবচেয়ে খারাপ লাগার বিষয় হয়ে গেছিল সেটা হচ্ছে কি বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগতো না। বাড়ির পরিবেশও আমার ভালো লাগতো না। এই বাড়ির মধ্যে আমার একজনই খুব কাছের ছিলেন, তিনি হচ্ছে কি আমার ঠাম্মা। মানে ওই মানুষটার সাথে আমার জীবনের মানে প্রচুর ভালো সময় জড়িয়ে আছে। তাই 2014-তে যখন ঠাম্মা মারা যান সেই বিষয়টা আমি সেই মুহূর্তে মেনে নিতে পারিনি। ওই সময়টা আমার কাছে একটা ভয়ঙ্কর খারাপ সময় ছিল। আমি কখনোই নিজেকে বোঝাতে পারিনি যে ঠাম্মা নেই আর ঠাম্মা কখনো ফিরে আসবেও না। ভীষণ রকমের ট্রমাটাইজড হয়ে গেছিলাম। এই সব পরিবেশ থেকে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আগামীর জন্য আমি কিছুই ভালো দেখতে পাচ্ছিলাম না। আর এই সবটার থেকেই আমি সুসাইড অ্যাটেম্প করি। এই সুসাইড অ্যাটেম্প করে তো নিয়েছিলাম, কিন্তু তারপরের সময়টা আমার কিছু জানা ছিল না। হসপিটাল থেকে যখন বাড়ি ফিরি সেই সময় একটা জিনিস বুঝেছিলাম যে অনেক কিছু পাল্টে গেছে, বাড়ির পরিবেশ পাল্টে গেছে। রিলেটিভরা বাড়িতে এসে বাবাকে বলেছিল তোর বউ তো তোর সম্মান রাখিয়ে নি, তোর মেয়েও তো সম্মান রাখলো না। সুসাইডটা তো এখন ওয়ান কাইন্ড অফ ট্রেন্ড হয়ে গেছে। মানে ছেলে মেয়েদেরকে কিছু বলাই যাবে না, কিছু বললেই তারা সুসাইড করে নেবে, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এই সব কিছুর পরে আমি একটা জিনিস বুঝেছিলাম যে আমার যাওয়ার আর কোনো রাস্তা নেই। সত্যি কথা বলতে গেলে সবটা থেমে গেছিল আমার ওই মুহূর্তে। কি করা উচিত কি করা উচিত না আমি জানতাম না, কিছু ভেবে পাচ্ছিলাম না। সবসময় ঘরের একটা কোনায় চুপচাপ একা বসে থাকতাম। রাতে এমন কোনো দিন চাইনি যেদিন আমি চোখে জল আমার আসেনি সেই মোমেন্টে। কারণ আমি সত্যিই জানতাম না যে আমার কোনো ক্যারিয়ার আছে কিনা, আমার কোনো লাইফ আছে কিনা। আমার সেই মোমেন্টে একটাই মনে হচ্ছিল সবটা শেষ হয়ে গেছে, এরপরে আমার হয়তো আর কিছু করার নেই। কিন্তু
তাও কোথাও যেন একটা হোপ ছিল আমার যে কিছু হোক আর না হোক আমি ছবিটা আঁকবই, সেটা যেভাবেই হোক আমি আঁকবো। আর সেই জেদটা থেকেই আমি নিজেকে আস্তে আস্তে বোঝাতে শুরু করি যে শেষ হয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, যেভাবেই হোক আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমি না হয় শেষ থেকেই শুরু করব। এই সবটা থেকে আমি নিজেকে অনেক শক্ত করি। আর আমি ঠিক করি যে যেভাবেই হোক আমি স্কুলটা কমপ্লিট করব। আমি স্কুলটা কমপ্লিট করেছিলাম, তারপরে আমি মন দিয়ে ছবি আঁকা শুরু করেছিলাম। ছবি আমি আঁকবই, সেটা যেভাবেই হোক আমাকে আঁকতেই হবে। আমার বাড়ির লোক কি বলবে, আমার বাবা আমাকে নিয়ে কি বলবে, আমার রিলেটিভ আমাকে নিয়ে কি ভাববে, আমার ক্যারিয়ারে আদৌ কিছু হবে কিনা ছবি এঁকে, আমি সেই মোমেন্টে কিচ্ছু ভাবিনি। আমি এক্স্যাক্ট নিজের মনের কথা শুনেছিলাম, আমার ছবি আঁকতে ভালো লাগতো, আমি ডেডিকেটেড ভাবে ছবিটা এঁকে গেছিলাম। সোশ্যাল মিডিয়া আমার জীবনে সবসময় একটা ভালো অবদান রেখেছে। আর সেই সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি আমার প্রথম এক্সিবিশন করার চান্স পাই ইন্ডিয়ান আর্ট মিউজিয়ামে। এক্সিবিশন করার পরে আমার জীবনটা আস্তে আস্তে একটু পাল্টাতে থাকে। তারপর থেকে আমি আরো অনেক এক্সিবিশন করা শুরু করি। আইসিসিআর, নজরুল তীর্থ একাডেমি অফ ফাইন আর্টস, আরো নানান গ্যালারিতে আমি এক্সিবিশন করেছিলাম। আর সেই সব এক্সিবিশনের পরে আমি একটা হোপ খুঁজে পেয়েছিলাম যে না, আমি ছবিটা আঁকতে পারছি, হয়তো আমি এঁকে যেতেও পারবো। আর সেই ছবি আঁকার সাথে সাথে আমার কাছে প্রচুর ম্যাগাজিনস থেকে অফার আসা শুরু করে। সেই ম্যাগাজিনসের কভার থেকে শুরু করে তাদের ইলাস্ট্রেশন অনেকের কাজ করেছি আমি। ইভেন তার মাঝে যেটা সবচেয়ে বড় ছিল সেটা হচ্ছে গিয়ে কি, আমি কলকাতার একটা ফেমাস আর্ট গ্রুপ মমার্ত, সেই গ্রুপটার নাম, সেই গ্রুপে আমি একজন আর্টিস্ট মেম্বার হিসেবে জয়েন করেছিলাম। এই সব কিছুর পরে কোথাও যেন একটা মনে হচ্ছিল যে না, আমি পেরেছি, একটু হলেও আমি এগোতে পেরেছি। এই সব কিছুর মাঝে যেটা বুঝতে পেরেছিলাম যে আমার মধ্যে কিছু লুকিয়ে থাকা ট্যালেন্ট ছিল, সেটা হচ্ছে ডিজাইনিং করা অ্যান্ড স্টাইলিং করা। যে ট্যালেন্টগুলো দিয়ে আমি কোনোদিনও কিছু ভাবিনি, আর সেই ট্যালেন্টগুলো দিয়ে যে আমি কোনোদিনও প্রফেশনালি কাজ করতে পারবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। আমি সবসময় নিজের লুকের মধ্যে একটা স্টাইলিং, সুন্দর একটা স্টাইলিং প্রেজেন্টেবল একটা বিষয় রাখতাম, যার কারণে মানুষের মধ্যে সেটা সবসময় একটা অ্যাট্রাকশনের বিষয় ছিল, এবং সেই সূত্রে আমি প্রচুর ভালো কমপ্লিমেন্টসও পেতাম। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমি সেটাকে প্রফেশন করব, এটা আমার ধরাছোঁয়ার বাইরে ছিল পুরো। ইভেন সেই সকল মানুষরাই আমাকে বলেছিল যে এই পুরো বিষয়টাকে নিয়ে আমি প্রফেশনালি কেন ভাবছি না। তাদের সেই কথাগুলো কোথাও গিয়ে আমার মনে একটা নাড়া দিয়েছিল, যে মনে হয়েছিল যে হ্যাঁ, সত্যিই তো আমি বিষয়গুলো নিয়ে প্রফেশনালি কাজ করতেই পারি। এই বিষয়টা নিয়ে ভাবার পরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে হ্যাঁ, আমি নিজের একটা অনলাইন ডিজাইনিং স্টুডিও ক্রিয়েট করব, সেটার মাধ্যমেই আমি আমার ডিজাইনসকে তুলে ধরবো। এই পুরো বিষয়টা আমি ভেবে তো নিয়েছিলাম, কিন্তু সেটা কিভাবে করব সেটাও আমার জানা ছিল না, কারণ বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। সেই মুমেন্টে আমার বিষয়টা এরকমই হয়ে দাঁড়িয়েছিল, কারণ এই সবটার জন্য আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট বাড়ি থেকে পাইনি। আমার ছবি এঁকে যতটা যে আর্নিং ছিল সেটা দিয়ে আমি আমার ব্র্যান্ডের স্টার্ট আপটা করেছিলাম। আজ শিল্পতরীর 5 বছর হয়ে গেছে, আমার ব্র্যান্ডের নাম শিল্পতরী। শিল্পতরীকে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, শিল্পতরীর কাজকে খুব ভালোবাসা দিয়েছে মানুষ, আমার কাজকে সবসময় একটা ইউনিক আর্টের ট্যাগ দিয়ে এসেছে মানুষ। সেই সূত্রে খুব ভালোও লেগেছে আমার সবসময় যে অ্যাটলিস্ট আমি নিজের কাজকে মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। ইকুয়ালি যখন আমি আমার স্টাইলিংয়ের প্রথম ক্যাটলগ লঞ্চ করেছিলাম, স্টাইলিং ক্যাটলগ শ্যুটটা করেছিলাম, তারপরে সেই শ্যুটের পরেও মানুষ আমার কাজটাকে ভীষণ ভালোবেসেছিল, প্রচুর ভালোবাসা পেয়েছিল, প্রচুর শেয়ার্স হয়েছিল সেই কাজটার। যথারীতি কোথাও যেন মনে হচ্ছিল গিয়ে কি এইবার আমি নিজের আইডেন্টিটিটা তৈরি করতে পেরেছি। আমাকে মানুষ চিনেছে, আমার কাজকে মানুষ চিনেছে, আমার কাজকে মানুষ ভালোবাসা দিয়েছে। এই সবটার পরে একটা অনেকটাই হোপ আমি পেয়েছিলাম যে হয়তো আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কোনোদিনই। এই সবটার সাথে সব থেকে ভালো যেটা লাগতো, যখন কাজ করে রাতে বাড়ি ফিরতাম, তখন ট্রেনে পাশে বসে থাকা কোনো অচেনা একজন মানুষ যখন এগিয়ে এসে বলতো যে তুমি তো নম্রতা, তোমার কাজকে আমি ভীষণ রকম ফলো করি, তোমাকে আমার ভীষণ রকম ভালো লাগে। সে আমাকে চেনে হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে, বাট আমি তাকে চিনি না। এরকম অচেনা অনেক মানুষ এগিয়ে এসে যখন বলে, তখন সত্যি আমার খুব ভালো লাগে। ইকুয়ালি ভালো লাগে এটা ভেবে যে নিজের গ্রামে আমি প্রথম একজন মেয়ে যে আর্ট ফিল্ডে এত সাকসেসফুলি রান করতে পেরেছে। ইকুয়ালি ভালো লাগে এটা ভেবে যখন নিজের পাড়ার রেস্টুরেন্টে যাই, সেখানে আমাকে ভীষণ রকম ভালো একটা রেসপেক্ট দিয়ে ওয়েলকাম করা হয়। ইকুয়ালি ভালো লাগে এটা ভেবে যখন দেখি আমাকে ভীষণ রকমের রেসপেক্ট দিয়ে কোনো একটা বিউটি কন্টেস্টে গেস্ট অফ দ্য অনার বা জাজ হিসেবে ইনভাইট করা হয়। এই যে সব ভালো লাগাগুলো এখন তৈরি হয়েছে, এই সব ভালো লাগাগুলো একটা টাইম আমার কল্পনার বাইরে ছিল, কারণ আমি জানতামই না যে এত কিছু আমি করতে পারবো।
ক্রিয়েটিভ ফিল্ডে এসে এটা তো আমি বুঝেছি যে অনেকটা ভালোবাসা আমি মানুষের থেকে পেয়েছি, কারণ সেটা হয়তো আমার কাজের জন্যই পেয়েছি। আগামীতেও হয়তো এরকমই ভালোবাসা আমি পাবো। আমি সেই সকল বাবা মায়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আমাকে শুনছেন, যে নিজেদের দেখা স্বপ্নের ভার নিজের বাচ্চার উপর কখনো চাপিয়ে দেবেন না। তাদেরকে তাদের স্বপ্নের সাথেই বাঁচতে দিন। নিজেদেরকে নিজের বাচ্চার কাছে একজন ভালো বন্ধু হিসেবে পরিচয় দিন, তাদের ভয়ের কারণ হিসেবে নয়। আর এই সকল ছেলেমেয়েরা ভাবছো যে আর্ট ফিল্ডে আসতে চাও, তোমাদের জন্য আমার একটাই মেসেজ, শিল্পী হতে গেলে প্রথম যেটা লাগে সেটা হলো ধৈর্য এবং মনের জোর। কারণ ক্রিয়েটিভ ফিল্ডে টিকে থাকতে গেলে ভাঙা এবং গড়ার সাথে নিজেকে ভালো মতো আগে পরিচয় করাতে হবে। কারণ তুমি যদি ভেবে থাকো যে তুমি খুব সহজেই এগোতে পারবে, তাহলে কিন্তু সেটা খুব বড় ভুল ধারণা। কারণ সত্যি কথা বলতে গেলে ডিউরিং ইউর স্ট্রাগল সোসাইটি ইজ নট আ বাঞ্চ অফ ফ্লাওয়ার, ইট ইজ এ বাঞ্চ অফ ক্যাকটাস। সো সেট ইউর গোলস, নিজের লক্ষ্যকে একদম স্থির রাখো, কারণ সমস্যা কখনো শেষ হবে না, জীবনে সমস্যা বাড়তেই থাকে। আমি ক্রিয়েটিভ ফিল্ডে আসার পরে আমার লাইফে সমস্যা আরো বেড়ে গেছে, আমাকে নিয়ে সমালোচনা আরো বেড়ে গেছে, পাবলিকালি অ্যান্ড সোশ্যালি হ্যারাসমেন্ট আরো বেড়ে গেছে। কিন্তু এই সবটা থেকে আমি ভেঙে পড়িনি। আমাকে প্রত্যেক মুহূর্তে শুনতে হয় যে তুই অ্যাটলিস্ট নিজেকে একজন ফ্যাশন স্টাইলিস্ট বলে দাবি করিস না, তুই নিজেকে প্রফেশনাল পেইন্টার বলিস না। এই প্রত্যেকটা কথাই প্রত্যেক সময় প্রত্যেকটা কটূক্তির সামনে আমাকে দাঁড়াতে হয়েছে, আর এগুলো আমার একটা লাইফের পার্ট হয়ে গেছে। কখনো আমাকে আমার লোকের জন্য প্রস্টিটিউটের ট্যাগ দেওয়া হয়েছে, কখনো আবার কপি ক্যাটের। কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমি এতটাই ভালো মতো অভ্যস্ত হয়ে গেছি যে এইগুলো নিয়ে আমার আজ আর ভাবতে লাগে না। কারণ আমি জানি যে মানুষ বলবে, যতদিন সমালোচনা আছে ততদিন এগিয়ে যাওয়ার লড়াইটা জীবিত থাকবে। নিজের যেটা ভালো লাগার সেটাই করো, কারোর কথা শোনার প্রয়োজন নেই। নিজের মনের কথা শোনো, নিজের মন যেটা বলছে এক্স্যাক্ট সেটা করো। নিজের ভালো লাগাকে নিয়ে, নিজের স্বপ্নকে নিয়ে এগিয়ে চলো, আর কোনো কিছু পরোয়া করো না। নমস্কার। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।